আমি হাত জোড় করছি আপনার কাছে। আমার শরীর মন কিছুই সায় দিচ্ছে না। আজ আমাকে ছোবেন না। বাসর ঘরের রজনীগন্ধার সুবাসে এক নববধূর এই আর্তনাদ শোনেনি তার মদ্যপ স্বামী। সেই মদ্যপ স্বামী যখন জোরপূর্বক তার কুমারী শরীরটা ছিঁড়ে খেলো, টাকার অহংকারে এক রাতে চূর্ণ হয়ে গেল একটা মেয়ের আত্মসম্মান। সেই অপমান সহ্য করতে না পেরে লাল বেনারসি শাড়ি পরেই মেয়েটি বেছে নিল অন্য একটি পথ। নদীর পাড়ে শান্ত, স্নিগ্ধ আর ছবির মতো সুন্দর গ্রাম কৃষ্ণপুর। এই গ্রামের বুক চিরে বয়ে গেছে এক রূপালী নদী, যার ঘাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের মানুষের আনাগোনা লেগে থাকতো। এই গ্রামেই এক প্রান্তে এক চিলতে টিনের চালায় বাড়িতে থাকতো অর্ক, আর অন্য প্রান্তে এক বনেদি জমিদারি ধাঁচের ভাঙা বাড়িতে থাকতো আলো। ছোটবেলা থেকেই তারা দুজন দুজনকে চিনত, যেন তাদের জন্মই হয়েছিল একে অপরের পরিপূরক হওয়ার জন্য। একই পাঠশালায় হাতেখড়ি, একই সাথে গ্রামের মেঠো পথ দিয়ে সকালেই সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া হতো। আর বৈশাখী ঝড়ের দিনে নদীর ধারে বাগানে আম কুড়োনোর আমেজ, এসবের মাঝেই কখন যে তাদের অবুঝ ও নিষ্পাপ মন একে অপরের গভীরে তলিয়ে গিয়েছিল তা তারা নিজেরাও টের পায়নি। অর্ক ছিল একটু চাপা স্বভাবের, শান্ত, গম্ভীর, অথচ ভীষণ সৃষ্টিশীল এক তরুণ। তার চোখের দৃষ্টিতে সবসময় এক রাশ গভীরতা থাকতো। সে চমৎকার ছবি আঁকতো। গ্রামের নদী, আকাশ আর চঞ্চল আলোকে সে তার ক্যানভাসে জীবন্ত করে তুলতো। আর অবসরে সে আলোর ডায়েরির পাতায় নিজের মনের সব না বলা কথাগুলো কবিতার ছন্দে লিখে দিত। অন্যদিকে আলো ছিল এক্কেবারে উল্টো চরিত্রের, চঞ্চল, হাসি খুশি, বাচাল, আর অর্কর তুলির শেষ রঙের মতন রঙিন। আলোর হাসিতে যেন পুরো কৃষ্ণপুর গ্রামে মেতে উঠত। যত দিন যাচ্ছিল তাদের এই নিঃস্বার্থ সম্পর্ক যেন আরো মধুর আর পবিত্র এক রূপ নিচ্ছিল। প্রতিটি বিকেল মানেই ছিল নদীর পাড়ে সেই পুরনো জটলা পাকানো বকুল গাছটার নিচে দুজনের মুখোমুখি বসা। বকুল ফুলের মিষ্টি সুবাসে অর্ক আলোর চুলে হাত বুলিয়ে দিত, আর আলো অর্কর কাঁধে মাথা রেখে বলতো, জানিস অর্ক, তুই ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। আমরা সারা জীবন এভাবেই একসাথে থাকবো তো? অর্ক শুধু মৃদু হেসে আলোর হাতটা আরো শক্ত করে চেপে ধরতো। তারা দুজনে একসাথে বাঁচা আর মরার হাজারো কসম খেয়েছিল, যা ছিল কোনো কলঙ্কহীন এক স্বর্গীয় অনুভূতি। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস যে কতটা ভয়ঙ্কর আর আকস্মিক হতে পারে তা এই দুই সরল মনের মানুষগুলোর কল্পনারও বাইরে ছিল। আলো যখন কলেজের শেষ বর্ষে পা দিল, ঠিক তখনই তার জীবনে নেমে এলো এক চরম অমাবস্যার অন্ধকার। আলোর বাবা, যিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী, তিনি হঠাৎ করেই এক মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়লেন। চিকিৎসার বিপুল খরচের নিচে আলোর পুরো পরিবার এক নিমেষে পিষে গেল। চারদিকে শুধু দেনা আর ঋণের পাহাড়। ঠিক এই চরম অসহায়তার সুযোগ নিয়ে আলোর বাবার এক দূর সম্পর্কের ধনী, অহংকারী আর শহরের কুখ্যাত ব্যবসায়ী বন্ধু সুদীপ্তর তরফ থেকে আলোর জন্য বিয়ের প্রস্তাব আসে। সুদীপ্ত বয়সে আলোর চেয়ে প্রায় 15 বছরের বড়, অত্যন্ত একরোখা, উগ্র মেজাজি এবং নারীদের নিজের পায়ের দাসী মনে করা এক বিকৃত মানসিকতার মানুষ ছিল। আলোর বাবা নিজের শেষ সময়ে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত দেখতে এবং সমস্ত ঋণের দায় থেকে মুক্তি পেতে আলোকে এই বিয়ে করার জন্য চরম মানসিক চাপ দিতে থাকেন। তিনি আলোর হাত ধরে কাঁদতে কাঁদতে বলতেন, মা রে, তুই যদি এই বিয়েটা না করিস তবে আমি শান্তিতে মরতেও পারবো না। আমাদের এই দেনার দায়ে রাস্তায় বসতে হবে। আলো কেঁদে কেঁদে তার বাবাকে অর্কর কথা বলতে চেয়েছিল, কিন্তু বাবার এই ভাঙা শরীর, মুখের অক্সিজেনের মাস্ক আর চোখের জল দেখে সে নিজের মনের
সমস্ত কথা নিজের বুকের ভেতরেই জীবন্ত কবর দিয়ে দেয়। অর্কর সাথে শেষবার সেই নদীর পাড়ে বকুলতলায় দেখা করে আলো ফুপিয়ে কেঁদে উঠছিল। সেদিন বৃষ্টি পড়ছিল। অর্ক আলোর দুই হাত নিজের হাতের মধ্যে নিয়ে অকুল হয়ে বলেছিল, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচব না আলো, আমি মরে যাব, কিন্তু পরিবারের সম্মান, বাবার জীবনের দোহাই আর ভাগ্যের নির্মম পরিহাসের সামনে আত্মসমর্পণ করে আলো অর্কর বুক থেকে নিজেকে চিরতরে সরিয়ে নেয়। এক বুক ভাঙা কান্না আর একরাশ নীরবতা নিয়ে আলো সেদিন চিরদিনের মতো অর্কর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে আসে। আর অর্ক সেই মরা নদীর পাড়ে একলা স্তব্ধ হয়ে পাথরের মতন বসে থাকে, যার চোখের জল বৃষ্টির জলের সাথে মিশে এক হয়ে যাচ্ছিল। দেখতে দেখতে সেই অভিশপ্ত বিয়ের দিনটি কৃষ্ণপুর গ্রামে ঘনিয়ে এলো। চারদিকে আলোর রোশনাই, রাজকীয় সাজসজ্জার আর সানাইয়ের চড়া সুর বাজছিল ঠিকই, কিন্তু আলোর চোখের জল আর মনের ভেতরে তীব্র হাহাকার সেই জাঁকজমকের আড়ালে এক্কেবারে ঢাকা পড়ে দিয়েছিল। বেনারসি শাড়ি, ভারী সোনার গয়না, কপালে চন্দনের ফোঁটা আর মাথায় লাল টোপরের সাজে আলোকে এক জীবন্ত দেবীর মতন অপরূপা লাগছিল সত্যি। কিন্তু তার ভেতরের মানুষটা ততক্ষণে মরে কাঠ হয়ে গেছে। তার শরীরটা ছাদনা তলায় বসেছিল বটে, কিন্তু মনটা পড়েছিল সেই বকুলতলায় অর্কর কবিতার খাতায়। অর্ক সেদিন দূর থেকে এক গাছের আড়ালে লুকিয়ে আলোর এই রাজকীয় বিয়ের আয়োজন দেখছিল। যখন সুদীপ্ত আলোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল, অর্ক মনে হলো কেউ যেন তার নিজের বুকে একটা জ্বলন্ত তলোয়ার এফোর ওফোর করে দিল। সে আর সহ্য করতে না পেরে নিজের মুখ চেপে ধরে অন্ধকারের দিকে ছুটে পালালো। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সুদীপ্ত সেই বিশাল শহরের বিলাসবহুল আধুনিক ফ্ল্যাটে আলোকে নিয়ে আসা হলো। রাত তখন গভীর, প্রায় 2টো। বাসর ঘরটি সুদীপ্ত নিজের মনের মতন করে লাল গোলাপ আর রজনীগন্ধার মালায় সাজিয়েছিল, যার তীব্র ও উগ্র সুবাস আলোর কাছে একদম বন্ধ করা বিষাক্ত গ্যাসের মতন মনে হচ্ছিল। আলো তখনও সেই ভারী বেনারসি পরে খাটের এক কোণে নিজের দুই হাঁটু বুকের সাথে চেপে ধরে গুটিসুটি মেরে বসে নীরবে কাঁদছিল। তার শরীরটা ভয়ে কাঁপছিল। এমন সময় সুদীপ্ত ঘরের ভেতরে ঢুকলো। তার পরনে ছিল দামি পোশাক, কিন্তু মুখ থেকে বের হচ্ছিল তীব্র মদের গন্ধ। তার চোখ মুখে আলোর জন্য কোনো প্রেম বা মায়া ছিল না, ছিল শুধু আলোকে এক দামি দম্পতি হিসেবে জয় করার এক পাশবিক অহংকার। সুদীপ্ত ঘরে ঢুকেই দরজাটা ভেতর থেকে লক করে দিল এবং আলোর কাছাকাছি এগিয়ে এলো। আলোর গায়ের সেই দামি আতরের সুবাস আর সুদীপ্তর মদের উগ্র গন্ধ বাসর ঘরের বাসকে ভারী করে তুলল। সুদীপ্ত যখন আলোর ঘোমটাটা টেনে সরিয়ে তার মুখে নিজের মদ্যপ্য নিঃশ্বাস ফেললো, আলো ভয়ে আরো পিছিয়ে গিয়ে খাটের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিল। সে সুদীপ্তর হাত দুটো জোর করে ডুকরে কেঁদে উঠল। কেঁদে বলল, দয়া করে আজকে আমাকে ছুবেন না, আমি হাত জোড় করছি আপনার কাছে। আমার শরীর মন কিছুই সায় দিচ্ছে না, আমি মানসিকভাবে এক্কেবারে ভেঙে পড়েছি, আমাকে একটু সময় দিন। কিন্তু অহংকারী ও বিকৃতমনা সুদীপ্ত আলোর এই কান্না আর কুকুতি মিনতি নিজের পুরুষত্বের প্রতি এক চরম অপমান হিসেবে নিল। মদের তীব্র নেশা, নিজের অগাধ টাকার অহংকার আর স্ত্রীর ওপর নিজের শারীরিক অধিকার ফলানোর সেই অন্ধ পাশবিক জেদ সুদীপ্তকে এক লহমায় পৌষাচিক করে তুলল। সে আলোর কোনো কান্নায় কান দিল না। আলোর তীব্র আপত্তি, দুই হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা এবং চোখের জলকে এক নিমেষে অগ্রাহ্য করে সুদীপ্ত জোরপূর্বক আলোর উপর নিজের শারীরিক আধিপত্য বিস্তার করল। সেই বন্ধ ঘরের চার দেওয়ালের আলোর আত্মচিৎকার আর
আকুতি প্রতিদ্বন্দ্বিত হতে লাগলো, কিন্তু তা শোনার মতন কেউ ছিল না। বাসর রাতের সেই মায়াবী সাজানো বিছানার ওপর আলোর মনের সমস্ত পবিত্রতা, আত্মসম্মান আর কুমারিত্ব এক পৈশাচিক উল্লাসে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। সুদীপ্তর সেই চরম পাশবিক, অনভিপ্রভেদ আর জোরপূর্বক শারীরিক অগ্রাসন আলোর শরীর ও মনকে এক গভীর অন্ধকারের নরকে নিক্ষেপ করল, যেখানে ভালোবাসার কোনো স্থান ছিল না, ছিল শুধু কামনার এক উগ্র লেলিহান শিখা। ভোরের আলো ফোটার ঠিক কিছু আগে সুদীপ্ত যখন নিজের পাশবিক ক্ষুধা মিটিয়ে ক্লান্ত হয়ে বিছানার অন্য পাশে অগরে ঘুমিয়ে পড়ল, আলো তখন এক জ্যান্ত লাশের মতন বিছানা থেকে ঘরের ঠান্ডা মেঝেতে নেমে এলো। তার পুরো শরীর তখন তীব্র যন্ত্রণায় আর অপমানে অবশ হয়ে কাঁপছিল। তার চোখের জল এতক্ষণে শুকিয়ে গাল দুটো লাল হয়ে গেছে, আর ঠোঁটের কোণে লেগে আছে এক গ্রাস ঘৃণা। গায়ের সেই বেনারসি শাড়ির আঁচল আর গলার সোনার গয়নাগুলো তার কাছে একটা লোহার জ্বলন্তের শিখালের মতন মনে হচ্ছিল। সে ধীর পায়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো এবং বাইরের কুয়াশাচ্ছন্ন অন্ধকার আকাশের দিকে তাকালো। তার মনের মণিকোঠায় তখন বারবার ভেসে উঠছিল অর্কর সেই নিষ্পাপ পবিত্র মুখ, কৃষ্ণপুরের সেই শান্ত নদীর ঘাট, বকুলতলার সেই নির্জল বিকেলগুলো, আর অর্কর দেওয়া সেই পবিত্র মায়াবী ফুলের ছোঁয়া। অর্ক তাকে একটা দেবীর মতন শ্রদ্ধা করত, আর এই সুদীপ্ত তাকে এক রাতে কিভাবে একটা মাংসের পুতুলের মতন ছিঁড়ে খেলো। এই বিপরীত আলোকে এক চরম মানসিক উন্মাদনার দিকে ঠেলে দিল। অর্কর ভালোবাসার এক পবিত্র স্মৃতিকে বুকে নিয়ে সুদীপ্তর এই নোংরা পৈশাচিকতাকে সে কোনোভাবেই নিজের মনের মধ্যে মেনে নিতে পারছিল না। তার মনে হলো তার এই শরীরটা আজ চিরতরে অপবিত্র ও কলঙ্কিত হয়ে গেছে। এই শরীর নিয়ে সে আর কোনোদিন অর্কর সামনে গিয়ে দাঁড়াতে পারবে না। আর সুদীপ্তর এই ঘরের দাসী হয়ে প্রতিদিন এই নরক যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া লক্ষ গুণ ভালো। আলোর মাথা তখন একেবারে শূন্য হয়ে গেছে। সে খুব শান্ত ধীর পায়ে সুদীপ্তর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে রাখা একটা ডায়েরির ছেঁড়া পাতায় কাপা কাপা হাতে নিজের চোখের জল দিয়ে অর্কর উদ্দেশ্যে সেই একটা চিঠি লিখলো। আমার অর্ক, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার মনটা চিরকাল তোমারই ছিল আর তোমারই থাকবে, কিন্তু এই শরীরটাকে আমি আর বাঁচাতে পারলাম না। এই কলঙ্কিত শরীর নিয়ে আমি বাঁচতে পারবো না। অন্য কোনো জন্মে, অন্য কোনো এক পৃথিবীতে আমি আবার শুধু তোমারই হব। ভালো থেকো আমার কবি। চিঠিটা টেবিলের উপরে একটা দামি শোপিসের নিচে চাপা দিয়ে রেখে আলো বাথরুমের দিকে এগিয়ে গেল। বাথরুমের ভেতরের ঠান্ডা দেওয়ালগুলো যেন তাকে ডাকছিল। সে বাথরুমের সিলিং ফ্যানের সাথে নিজের সেই লাল বেনারসি শাড়ির আঁচলটা খুব শক্ত করে গিঁট বাঁধলো। চোখের কোণ দিয়ে শেষবারের মতন অর্কর নাম নিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে অশ্রু শেষ ফোঁটাটা গড়িয়ে পড়লো। এক চরম মানসিক দৃঢ়তায় আলো নিজের পায়ের নিচের প্লাস্টিকের টুলটা এক ঝটকায় সরিয়ে দিল। বাসর রাতের সেই অভিশপ্ত সুবাস, সুদীপ্তর পাশবিকতার দাগ আর এই পৃথিবীর সমস্ত নির্মমতার হাত থেকে মুক্তি পেয়ে আলোর নিষ্পাপ আত্মাটা এক নিমেষে এই নশ্বর পৃথিবীর মায়া কাটিয়ে অনন্তের পথে চলে গেল। শূন্যে ঝুলতে থাকলো এক পবিত্র প্রেমের লাল বেনারসি পরা মৃতদেহ। পরদিন সকালে যখন আলোর এই আকস্মিক ও নির্মম আত্মহত্যার খবর কৃষ্ণপুর গ্রামে পৌঁছালো, পুরো গ্রাম যেন এক নিমেষে স্তব্ধ ও নিঝুম হয়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে কাল যে মেয়েটা লাল শাড়ি পরে বউ হয়ে গেল, আজ সে এক নিথর লাশ। অর্ক তখন নিজের ভাঙা ঘরের মেঝেতে বসে এক মনে আলোর একটা তৈলচিত্র আঁকছিল। সেখানে আলোর চোখে ছিল এক অদ্ভুত সুখ। ঠিক তখনই গ্রামের এক ছেলে ছুটে এসে খবরটা দিল। খবরটা শোনা মাত্রই অর্কর হাতের সেই রঙের তুলিটা মেঝেতে পড়ে গেল এবং তার চারপাশের পৃথিবীটা যেন এক প্রচন্ড ভূমিকম্পে উলটপালট হয়ে গেল। সে কোনো কিছু না ভেবে জুতো না পরেই পাগলের মতন ছুটে গেল আলোর বাড়ির দিকে। কিন্তু তৎক্ষণে পুলিশ আলোর মৃতদেহ ময়না তদন্তের পর কৃষ্ণপুরের শ্মশানে নিয়ে এসেছে সৎকারের জন্য।
অর্ক যখন শ্মশানে পৌঁছালো তখন আলোর চিতা দাউ দাউ করে জ্বলছে। সেই আগুনে লেলিহান শিখার দিকে তাকিয়ে অর্ক একটা তীব্র চিৎকার দিল, যে চিৎকারে শ্মশানের পাখিরাও ভয়ে আকাশ মেতে উঠল। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার চঞ্চল প্রাণবন্ত আলো আজ এই ধোঁয়া আর ছাইয়ের মধ্যে মিলিয়ে যাচ্ছে। আলোর সেই শেষ চিঠির কথা পুলিশ সুদীপ্তর ঘর থেকে উদ্ধার করে কৃষ্ণপুরে অর্কের মায়ের হাতে পৌঁছে দিয়েছিল। চিঠিটা যখন অর্কর হাতে এলো, সে আলোর হাতের লেখা দেখে সেই চিঠির ওপর নিজের মুখটা গুজে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আলোর এই নির্মম পরিণতি আর বাসর রাতের সেই অত্যাচারের কথা চিঠির লাইনে লাইনে পড়ে অর্কর মস্তিষ্কের সমস্ত স্নায়ু এক মুহূর্তে অবশ হয়ে গেল। তার মনের ভেতরের সমস্ত বাঁধ এক নিমেষে ভেঙে চূর্ণ হয়ে গেল। দিন যত যেতে লাগলো অর্কর স্বভাবটা এক্কেবারে বদলে গেল। সে খাওয়া দাওয়া ছেড়ে দিল, নিজের মা বাবা বন্ধুদের সাথে কথা বলা বন্ধ করে দিল। এক সময়ের সেই মেধাবী সুদর্শন আর শান্ত ছেলেটা ধীরে ধীরে এক চরম উন্মাদের মতন রূপ নিল। তার মাথার চুল আর দাড়ি বেড়ে জট পাকিয়ে গেল, চোখের নিচে কালি পড়ে চোখ দুটো কোটরে ঢুকে গেল, গায়ের জামা কাপড় ছিঁড়ে কাদা আর ধুলো মাখা হয়ে গেল। অর্ক সারাদিন আর সারা রাত আলোর সেই শেষ চিঠিটা নিজের ডান হাতে শক্ত করে মুঠো করে ধরে কৃষ্ণপুরের মেঠো রাস্তায় রাস্তায়, নদীর জনহীন ঘাটে আর সেই পুরনো বকুলতলায় পাগলের মতন একলা ঘুরে বেড়াতো। গ্রামের ছোট বাচ্চারা তাকে দেখে পাগল পাগল বলে খেপাতো। কেউ কেউ দুষ্টুমি করে তাকে পাথর ছুঁড়ে মারত, কপাল ফেটে রক্ত পড়তো। কিন্তু অর্কর কোনো হুঁশ ছিল না। সে শুধু শূন্য আকাশের দিকে হাত বাড়িয়ে এক অদ্ভুত পৈশাচিক হাসি হাসতো আর বিড় করে বলতো, আলো, তুমি লুকাচ্ছ কেন? আমি তো বকুলতলায় বসে আছি, তোমার ডায়েরিটা নিয়ে এসো, আমি নতুন কবিতা লিখবো। আলো, তুমি আসছো না কেন? অর্কর জীবনের সমস্ত আলো যেন আলোর চিতার আগুনের সাথেই চিরতরে ছাই হয়ে বাতাসে নিভে গিয়েছিল। সে হয়ে গেল কৃষ্ণপুরের এক জীবন্ত লাশ। অর্কদের এই হৃৎস্পন্দন থামিয়ে দেওয়া ট্র্যাজেডির পর কেটে গেছে দীর্ঘ 1টি বছর। এই 1 বছরের প্রকৃতির নিয়ম মেনে ঋতু বদলেছে, কিন্তু অর্কর সেই উন্মাদনার কোনো বদল হয়নি। সে দিন দিন আরো বেশি কঙ্কাল লাশের মতন আর জীর্ণ হয়ে পড়ছিল। সেদিন ছিল এক ভয়ঙ্কর ভুতুড়ে অমাবস্যার রাত। চারিদিকে ঘুটঘুটে পিচগলা অন্ধকার আর থমথমে থমথমে বাতাস বইছিল। গ্রামের মানুষ সবাই নিজের নিজের ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। অর্ক প্রতিদিনের মতন সেদিনও মাঝরাতে নিজের ছেঁড়া কম্বলটা রাস্তায় ফেলে রেখে গুটি গুটি পায়ে নদীর পাড়ে সেই পুরনো বকুল গাছটার নিচে এসে একলা ঘাসের ওপর বসেছিল। তার শরীরটা 1 সপ্তাহ না খেয়ে তীব্র ক্ষুধার্ত আর ক্লান্তিতে একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছিল। সে আলোর সেই জীর্ণ হয়ে যাওয়া চিঠিটা নিজের বুকের সাথে চেপে ধরে অন্ধকারের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল আর বলছিল, আলো, আজ আমার খুব কষ্ট হচ্ছে রে, তুই আমাকে তোর কাছে ডেকে নে না, আমি আর পারছি না। হঠাৎ করেই চারদিকের পরিবেশ এক অলৌকিক নিয়মে বদলে গেল। নদীর মৃদু হাওয়া এক নিমেষে বরফের মতন শীতল হয়ে উঠল। বকুল গাছটার পাতাগুলো কোনো ঝড় ছাড়াই এক অদ্ভুত মৃদু মিষ্টি শব্দে কাঁপতে লাগলো। ঠিক তখনই অর্কর মনে হলো এক চেনা চেনা মায়াবী সুবাস তার চারপাশের বাতাসটাকে এক হলময় ভরিয়ে তুলছে। এ তো কোনো পারফিউম বা ধূপের গন্ধ নয়, এ তো আলোর সেই চেনা গায়ের গন্ধ, বকুল ফুলের সাথে মেশানো সেই চির পরিচিত সুবাস। অর্ক চমকে উঠে তার সেই উন্মাদ চোখ দুটো বড় বড় করে চারদিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। সে দেখলো নদীর কালো জলের উপর থেকে এক অদ্ভুত হালকা নীল ও সাদা রঙের আলোর অবয়ব ধীরে ধীরে শূন্যে ভেসে তার দিকেই এগিয়ে আসছে। অর্ক নিজের নোংরা হাত দিয়ে চোখ রগড়ে ভালো করে তাকাতেই তার মুখের সমস্ত শব্দ বন্ধ হয়ে গেল। সেই স্বর্গীয় আলোর মাঝখান থেকে স্পষ্ট স্পষ্ট ভেসে উঠল আলোর অবয়ব।
আলো ঠিক আগের মতোই সেই চঞ্চল কিশোরী বেলার নীল শাড়িটা পরে আছে, তার চুলের বকুল ফুল গোজা, আর তার মুখে কোনো বাসর রাতের যন্ত্রণার দাগ নেই। আছে শুধু এক অত্যন্ত স্বর্গীয় শান্তি ও মায়াবী ভালোবাসা। অর্ক এই অলৌকিক দৃশ্য দেখে ভয় পাওয়ার তো দূরের কথা, সে দুই হাত বাড়িয়ে পাগলের মতন কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আলো, আমার আলো, তুই এসেছিস। আমি জানতাম তুই আমাকে ছেড়ে থাকতে পারবি না। আমাকে তোমার সাথে নিয়ে চলো আলো। এই পৃথিবীর মানুষগুলো খুব খারাপ, এরা আমাকে প্রতিদিন মারে। আমি আর এই নরকে থাকতে পারছি না। আলো, আলোর সেই পবিত্র আত্মা অর্কর খুব কাছাকাছি এসে দাঁড়ালো। তার পা দুটো মাটি থেকে সামান্য শূন্যে ভেসেছিল। সে পরম মমতায় নিচের দিকে ঝুঁকে অর্কর সেই কাদা মাখা ধুলো পড়া জ্বর পাকানো চুলে নিজের অলৌকিক বরফ শীতল আলতো হাতটা ছোঁয়ালো। সেই অলৌকিক স্পর্শের সাথে সাথেই এক জাদুকরী কাণ্ড ঘটল। অর্কর মস্তিষ্কের ভেতরে সমস্ত উন্মাদনা, সমস্ত তীব্র কষ্ট আর দীর্ঘ 1 বছরের কুয়াশা যেন 1 সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেল। তার চোখ দুটো আবার এক সাধারণ সুস্থ মানুষের মতন শান্ত আর উজ্জ্বল হয়ে উঠল। আলোর আতা অর্কর মুখের দিকে তাকিয়ে তার চোখের কোণে জমে থাকা নোংরা জল নিজের অলৌকিক আঙুল দিয়ে মুছে দিল। তার মুখ থেকে গভীর ও মধুর বাণী নদীর বাতাসে প্রতিদ্বন্দ্বিত হয়ে ভেসে এলো। সে বলল, আমার অর্ক, নিজেকে এভাবে তিলে তিলে শেষ করে দিও না। আমি এই পৃথিবী থেকে চলে গেছি ঠিকই, কিন্তু তোমার আঁকা ক্যানভাসের প্রতিটা রঙের মাঝে, তোমার লেখা কবিতার প্রতিটি ছন্দের মাঝে আমি তো আজও তোমার হৃদয়ে বেঁচে আছি। তুমি যদি নিজেকে এভাবে ধুলো কাদায় মিশিয়ে ধ্বংস করে দাও, তবে আমার আত্মা পরলোকেও কোনোদিন শান্তি পাবে না। আমি রোজ রাতে আকাশ থেকে দেখি তুমি কিভাবে না খেয়ে কাঁদছো। আমার বুকটা ফেটে যায় অর্ক। অর্ক আলোর সেই অবয়ব দিয়ে তাকিয়ে শিশুর মতো কেঁদে উঠলে বলল, কিন্তু তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো আলো? এই সমাজ, এই নিষ্ঠুর নিয়ম আমাদের সব কেড়ে নিয়েছে। আমি তো একা হয়ে গেছি। আলো অর্কর হাত দুটো নিজের সেই শীতল অথচ এক অদ্ভুত মানসিক শান্তিতে ভরা স্পর্শে জড়িয়ে ধরে বলল, এই নিষ্ঠুর সমাজ শুধু আমাদের শরীরটাকে আলাদা করতে পেরেছে অর্ক, কিন্তু আমাদের মনের পবিত্র আত্মাকে তো কেউ স্পর্শ করতে পারেনি। সুদীপ্ত আমার শরীরটা কেড়ে নিতে চেয়েছিল, তাই আমি সেই অপবিত্র শরীরটাকেই ত্যাগ করে চলে এসেছি, কিন্তু আমার আত্মাকে আমি শুধু তোমার জন্যই পবিত্র রেখেছি। তুমি আবার নতুন করে জীবন শুরু করো অর্ক। তুমি আবার হাতে তুলি তুলে নাও। তুমি ভালো করে ছবি আঁকো। এই গ্রামের অনাথ ও অসহায় মানুষের পাশে দাঁড়াও। তুমি যখনই কোনো ভালো কাজ করবে, তুমি যখনই কোনো সুন্দর ছবি আঁকবে, জানবে আমি তোমার পাশে এক অদৃশ্য ছায়া হয়ে দাঁড়িয়ে হাসবো। আমাকে যদি সত্যি ভালোবাসো অর্ক, তবে তোমাকে এই সমাজকে জিতে দেখাতে হবে। এই পাগল বেশ ছেড়ে আবার আমার সেই পুরনো সৃষ্টিশীল অর্ক হয়ে উঠতে হবে। এটাই আমার শেষ ইচ্ছে। আলোর এই অমর ও পবিত্র কথাগুলো অর্কর মনের গভীরে এক নতুন চেতনার সূর্য জ্বালিয়ে দিল। সে বুঝতে পারল আলোর আত্মার চিরশান্তির জন্য তাকে বাঁচতে হবে, নিজেকে শেষ করলে চলবে না। অর্ক নিজের মাথা নেড়ে আলোর কথা মেনে এক দৃঢ় প্রতিশ্রুতি দিল। আলো এক পরম তৃপ্তি ও স্বস্তির সাথে হেসে ধীরে ধীরে ভোরের প্রথম উদীয়মান সূর্য রশ্মির সাথে সেই নদীর বাতাসে একাত্ম হয়ে মিলিয়ে গেল। পরদিন সকালে কৃষ্ণপুর গ্রামের মানুষ এক অলৌকিক দৃশ্য দেখল। তারা দেখল এক সময়ের সেই উগ্র জট পাকানো পাগলটা আজ নদীর ঘাটে স্নান করে, চুল দাড়ি সুন্দর করে কেটে আবার সেই পুরনো ভদ্র, সুশ্রী আর শান্ত ছেলেটিতে ফিরে এসেছে। তার চোখে আর কোনো উন্মাদনা নেই, আছে এক গভীর আত্মবিশ্বাস। অর্ক আবার তার ঘরে ফিরে গিয়ে ধুলো ঝেড়ে হাতে তুলে নিল তার রঙের তুলি আর ক্যানভাস। সে এখন গ্রামের গরিব ও অনগ্রসর বাচ্চাদের নিজের ঘরে ডেকে বিনামূল্যে ছবি আঁকা আর পড়াশোনা শেখায়। সে নিজের ছবির প্রদর্শনীর মাধ্যমে আলোর সেই পবিত্র ও নিঃস্বার্থ ভালোবাসাকে এই পৃথিবীর বুকে অমর করে রাখে। সমাজ তাদের শরীরকে জোর করে আলাদা করলেও এক পবিত্র ও অলৌকিক প্রেম এবং আত্মার অমর বাণী অর্ককে এক নতুন কর্মময় জীবনে পথ দেখালো।
যেখানে ভালোবাসার কোনো মৃত্যু নেই, সেখানে প্রেম এক শাশ্বত সত্য। বন্ধুরা, বাসর রাতে সেই নির্মম পাশবিকতা আর তার বিপরীতে অর্ক আর আলোর এই অমর পবিত্র প্রেমের কাহিনী আপনাদের কেমন লাগলো? আলোর আত্মার সেই শেষ বাণী কি আপনাদেরও চোখ ভিজিয়ে দিল? আপনাদের মনের অনুভূতি অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। গল্পটি ভালো লাগলে ঝটপট একটি লাইক করে দিন আর আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। এমন আরও হাড়হিম করা রোমাঞ্চকর এবং আবেগঘন অডিও স্টোরি সবার আগে শুনতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।